জিয়া উদ্যানের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পুত্রবধূ শামিলা রহমান ও তারেক রহমানের মেয়ে জায়মা রহমান সহ পরিবারের সদস্যরা অংশ নেন দোয়া ও মোনাজাতে। এছাড়া রাষ্ট্রীয় শোকের শেষ দিনেও বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় শোকের শেষ দিন শুক্রবার সকালে কবর জিয়ারত করতে আসেন পরিবারের সদস্যরা। ছিলেন ছোট পুত্রবধূ সৈয়দা শারমিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। এ সময় শোকাহত জাইমা রহমান পরিবারের সদস্যদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। গণতন্ত্রের প্রতীক আপসী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে এদিন সকাল থেকে জিয়া উদ্যানে আসেন বিএনপির নেতাকর্মীরা। ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার ঠিকানা বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশের মাটি এবং মানুষ। আমি বিদেশে যাব না, কিন্তু অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছে। দেশটির বেগম খালেদা জিয়া এই মাটি ছেড়ে যাননি। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই যে আদর্শ দিয়ে গিয়েছেন আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। তারা কবর জিয়ারত করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন। ছুটে আসেন ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তের মানুষও। তাদের কাছে বেগম খালেদা জিয়া যেন এক আবেগের নাম। দেশপ্রেমের পক্ষে, দেশকে ভালোবাসার পক্ষে, আনকম্প্রোমাইজিং থাকা এবং সবসময় মাথা উন্নত করে রাখা, কারো কাছে মাথা নিচু করা নয়। এটা হচ্ছে খালেদা জিয়ার আদর্শ। আর আজকে আমি এখানে দোয়া করতে এসেছি। আমি ইন্নাত তয়না বলেছি, তারপর কুল হু আল্লাহু বলেছি। দেশমাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য সবাই দোয়া প্রার্থনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে যাতে সবাই পাশে দাঁড়ায় এবং আমাদের তারেক রহমানও যাতে তার মায়ের অপূর্ণ কাজগুলো পূর্ণ করতে পারে। তারা বলছেন বেগম জিয়া দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিলেন ছেলে তারেক রহমান। শুক্রবার আসরের নামাজের পর খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নিতে দুপুর থেকে গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী জড়ো হন। এছাড়া দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফিরাত কামনায় শরীক হন। তারেক রহমানের পাশাপাশি মিলাদ মাহফিলে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। তার জন্য রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিয়েছেন ছেলে তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে আজাদ মসজিদে দোয়া ও মাহফিলে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে নেতাকর্মীরা অংশ নিয়েছেন, মোনাজাত শেষে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? বিএনপি চেয়ারপারসন, সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনটি ছিল গুলশানের যে সেন্ট্রাল মসজিদে, সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। আপনি একটু দেখাতে চাই যে এরই মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। তিনি বের হয়ে গিয়েছেন অল্প কিছুক্ষণ আগে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এখানে এখন পর্যন্ত আছে, অর্থাৎ এই দোয়া মাহফিলে তারা অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি যে এখানে এই মসজিদে যারা নামাজ পড়েন যে মুসল্লিরা তারাও এখানে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সঙ্গে তার সহধর্মিণী এবং তার মেয়ে, একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকুর সহধর্মিণী অর্থাৎ পরিবারের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন আজকের এই দোয়া মাহফিলে, এমনটা আমরা দেখেছি। এখন পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন। আমরা দেখতে পাচ্ছি দোয়া মাহফিল শেষে মোনাজাত হয়েছে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত ছিলেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি বের হলেন এখনই। তার মানে অন্যান্য দলের যে নেতা যারা প্রতিনিধি হিসেবে তারাও এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারাও এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন আমরা
দেখেছি। আমরা দেখেছি যে এখানকার যে যারা আছেন সর্বস্তরের মানুষ যারা এখানে আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আমরা দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নিয়েছেন। একই রকম একেবারে কায়ে মনোবাক্যে তারা দোয়া করেছেন এবং দোয়া শেষেও আমরা দেখেছি অনেকেই কথা বলেছেন। তারা আসলে এই যে বিএনপি চেয়ারপারসনের যে চলে যাওয়া, এতে যে একটি শোকাবহ যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা আসলে বারবারই বলছেন যে এই যে গণতন্ত্রের যে অতন্ত্র প্রহরী ছিলেন, এর তিনি চলে যাওয়াতে যে রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হলো, সেই কথাটি কিন্তু বারবার বলছেন। এবং স্মৃতিচারণের জায়গায় যে বিষয়গুলি আসছে যে বিএনপি নেত্রীর যে এই যে দীর্ঘ যে রাজনৈতিক যে জীবন, রাজনৈতিক যে তার যে গণতন্ত্রের জন্য যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলি কিন্তু আসলে বারবার সামনে এসেছে। আমরা দেখেছি এই দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও আসলে স্মরণ করা হয়েছে। একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকুর জন্য দোয়া করা হয়েছে। আমরা দেখেছি যে মানুষের একটা উৎসুক জনতাও আমরা দেখেছি যে রাস্তার দুধারে ছিলেন এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ পাশাপাশি বিভিন্ন অর্থাৎ দলের বিভিন্ন স্তরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন আমরা দেখেছি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে এই আজকের ওইরকম সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না। আমরা দেখেছি যে জুমার নামাজ আদায় করেছেন আজকে, সেই সঙ্গে একরকম অনানুষ্ঠানিকভাবেই তিনি আজকে এই আসরের যে নামাজটি, সেই নামাজটি কিন্তু এই গুলশানের যে সেন্ট্রাল মসজিদ সেখানে আদায় করেছেন এবং বাদ আসরি মূলত আগের নির্ধারিত যে দোয়া মাহফিলটি ছিল সেখানে তিনি এসে অংশগ্রহণ করেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়েছে। এছাড়া 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে সই করছেন অনেকে, লিখছেন তাদের প্রিয় নেত্রীকে নিয়ে। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সারা দেশে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি জুম্মার নামাজের পর বিএনপির আয়োজনে বিশেষ দোয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। দোয়া করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক। বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজধানীর পাশাপাশি সারা দেশে দোয়া ও মোনাজাত হয়। জুম্মার নামাজের পর খুলনা টাউন হল মসজিদে বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। চুয়াডাঙ্গা মডেল মসজিদে দোয়া অনুষ্ঠানে বেগম জিয়ার অবদান স্মরণ করে মাগফিরাত কামনা করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার জন্য দোয়ার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত হয়। বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আজও তো এসেছেন সর্বস্তরের মানুষ, যারা এসেছেন তারা কি বলছেন জানাবেন। তানিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি জিয়া উদ্যানে। যেমনটা আপনি বলছিলেন, সর্বস্তরের মানুষই কিন্তু এসেছে, বিশেষ করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা, তাদের ঢল নেমেছে জিয়া উদ্যানে মরহুমা বেগম খালেদা জিয়ার যে কবর দেখার জন্য, এবং তারা আসছেন, জিয়ারত করছেন। আমি যদি আমার পেছনে একটু দেখাই, বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়ার যেখানে কবর দেওয়া হয়েছে, ঠিক সেটি ঘিরেই কিন্তু আসলে কৌতূহলী মানুষের কিন্তু আসলে ভিড় বেড়েই চলছে। দূর দূরান্ত থেকে কিন্তু তা নিয়ে আসছে, মানুষজন আসছেন এবং তারা বিশেষ করে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন এবং একে একে তারা আসছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, কবর জিয়ারত করছেন, এমনকি তাদের পরিবারের স্বজন যারা রয়েছে তাদেরকেও কিন্তু নিয়ে আসেন। বিশেষ করে আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে দুপুরের পর থেকে কিন্তু আসলে ভিড় বেড়েছে এবং ফুলের তোড়া দিয়ে কিন্তু আসলে এখানে ভরে ফেলেছে, বিশেষ করে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন তারা। এবং নানা সংগঠন থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা আসছেন, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে আসছেন। তবে
যদি বলতে হয় সাধারণ মানুষের অনেকেই কিন্তু জানাজায় অংশ নিতে পারেননি, যে কারণে তারা একটি বার মরহুমা বেগম খালেদা জিয়ার কবরটি দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন। তারা বলছিলেন এমনটি, বিশেষ করে যে যেহেতু তারা জানাজায় অংশ নিতে পারেননি সেক্ষেত্রে তারা আসছেন, কবরটি দেখবেন এবং একে একে তারা কবর জিয়ারত করছেন এবং বিশেষ করে তারা কবর জিয়ারত করছেন। আমি যদি একটু বলি, মরহুমা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং প্রায় 37 দিন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিন্তু তার পরবর্তীতে তিনি পরলোক গমন করেছেন। তবে তিনি রেখে গিয়েছেন দেশের জন্য নানা অবদান। তিনি প্রমাণ করে গিয়েছেন তার কথাগুলো, তিনি যে বলেছিলেন যে কখনো তিনি দেশের মানুষকে ছেড়ে যাবেন না, কখনো তিনি। হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজনীতির অভিভাবক, গণতন্ত্রের বাতিঘর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা কতটুকু পূরণ করা সম্ভব, চ্যালেঞ্জই বা কি? বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতি যেমন রাজনীতিকে এক ধরনের শূন্যতায় ফেলেছে, তেমনি বিএনপিকেও মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। তবে দলটির নেতারা বলছেন বিএনপি নেত্রীর প্রতি মানুষের অসীম ভালোবাসায় আরও শক্তিশালী হবে দল। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। 41 বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। ধৈর্য, একাগ্রতা, আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেমন সমাদৃত হয়েছেন, একইভাবে ব্যক্তিগত দক্ষতায় দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতেও বড় ভূমিকা ছিল বেগম জিয়ার। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। দেশের রাজনীতি যখন এক সন্ধিক্ষণে, তখন অভিভাবকের ভূমিকায় খালেদা জিয়া। গণতন্ত্রের বাতিঘর বলতে তিনি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে কেন্দ্র করেই যখন আবার গণতন্ত্রে ফেরার পথ সুগম হচ্ছিল, ঠিক সেই সময় তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। তিনি হলেন শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের একজন অবিসংবাদিত নেতা। 1982-83 সালের দিকে তিনি রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং বিএনপির হাল ধরেন। তিনি পরিণত হয়েছিলেন বাংলাদেশের একজন অভিভাবকে। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। আল্লাহু আকবার। জাতীয় রাজনীতির পাশাপাশি খালেদা জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকেও, মত বিশ্লেষকদের। খালেদা জিয়া অন্তত তার মৃত্যুর আগে দেখে গেলেন যে এই দেশের বুকে 15.5 বছরের জন্য যে ফ্যাসিবাদী স্বৈর শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈর শাসনের অবসান হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিএনপিকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে সামনের দিকে তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা বড়, আমরা বলবো যে চ্যালেঞ্জের জায়গায় তারা পড়েছেন। তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তার জন্য বাড়তি সুবিধা হবে। একটা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান রাজনীতিক হিসেবে পরিপক্ক হয়েছেন উল্লেখ করে আদর্শিক জায়গা ঠিক থাকলে সব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকেই এখনো আছেন যারা তার বাবার আমল থেকে রাজনীতি শুরু করেছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এখনো তারা দলে আছেন। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে পারবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঘুম তো আসে না বাবা, তুমি কবে আসবা? চলো তোমার একটা জিনিস দেখাই। এত বড় বিল্ডিং, আমাদের দেশেও যদি এমন বিল্ডিং থাকতো তাহলে তোমার বিদেশে কাজ করতে হতো না। হবে, আমাদের দেশেও হবে এমন বিশাল নির্মাণ। ঢালাই স্পেশাল, বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে, ফলে কম সময়ে নির্মাণ হয় আরো শক্তিশালী, আরো মজবুত। ঢালাই স্পেশাল, সময় এখন নির্মাণের।
শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বিএনপি। বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, এসব কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শঙ্খরাজ ডক্টর জ্ঞানশ্রী বহস্থবির স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। আমির খসরু আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে, মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে হবে সবাইকে মিলে। বেগম খালেদা জিয়া চলে গেছেন দক্ষিণ এশিয়ার মানুষকে কাঁদিয়ে, তবে রেখে গেছেন তার দর্শন এবং আদর্শ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, মন্থর অর্থনীতির চাকা, শৃঙ্খলা নেই আর্থিক খাতে, চড়া জিনিসপত্রের দাম, উত্তপ্ত রাজনীতির মাঠ, প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক, এত সব চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে নতুন বছর 2026। বিশ্লেষকরা মনে করেন 2026 হবে বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং। নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ, দাবি আদায়ের আন্দোলনে চিরচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা, প্রতিবাদের আগুন যেন পৌষের শীতকেও হার মানায়। ওসমান হাদি হত্যার বিচারের দাবি, তার সঙ্গে নির্বাচনী ডামাডোল। নতুন বছরে আন্দোলনের রাশ টেনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনই যেন বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত রাখতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। সব দলই নির্বাচন করার জন্য আগ্রহী, এবং তারা আগ্রহী বললে তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্স গঠনের জন্য। এগুলি শুভ লক্ষণ। শত বাধা পেরিয়ে একটি নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসলেও তাদের জন্য কঠিন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে পর্যায়ে তারা নিরাপত্তা পরিস্থিতি তারা পাবে এবং যে ধরনের বাহিনী দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, এই দুইটার ভিতরে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। গোয়েন্দা নজরদারির যে দক্ষতা বা সক্ষমতা আমাদের থাকা দরকার, সেখানেও একটা শিথিলতা এবং দক্ষতার অভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের সুযোগ। মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো, জ্বালানির অনিশ্চয়তা দূর করে আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করাই চ্যালেঞ্জ। বেসরকারি খাতের আত্মবিশ্বাস, ইনভেস্টর কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স তলানিতে চলে গেছে। নতুন সরকারকে ইনফ্লেশনকে 6% নামানোর চেষ্টা করে যেতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32-33 বিলিয়ন কিভাবে পার হবে সেই জায়গায় ফোকাস রাখতে হবে, টাকার মান ধরে রাখতে হবে। কর্মসংস্থান বলেন অথবা অর্থনীতির জিডিপির কন্ট্রিবিউশনে বলেন, উইদাউট প্রাইভেট সেক্টর কোনো গভর্নমেন্টই সামনের দিকে এগোতে পারেনি, সামনের দিকেও পারবে না। একটি নির্বাচিত সরকার এসে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করা। নতুন বছরে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিকে সমঝে চলে কৌশলে দেশের স্বার্থ রক্ষায় দক্ষতা দেখাতে না পারলে 2026 হতে পারে ঝুঁকির বছর। বিভিন্ন দেশে ভিসা পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। এই ইমেজ ক্রাইসিস থেকে বাংলাদেশকে বের করে আনা, ভারতের সাথে আমি মনে করি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে 13ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক একেবারে রিসেট হয়ে যাবে, তা না। বাংলাদেশকে ডাইভার্সিফাই করা দরকার তার ফরেন পলিসি। নতুন বছরে হাতের নাগালে আনতে হবে জিনিসপত্রের দাম, নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়তে হবে শান্তিপূর্ণ বাংলাদেশ। আর এজন্য কেবল রাজনীতিবিদ নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন আজ বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসাররা প্রার্থীদের বৈধতা ও অবৈধতা যাচাই করছেন। বগুড়া 2-এ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষরের তারিখে গড়মিল থাকায় তার প্রার্থিতা বাতিলের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। এদিকে বগুড়া 1 আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম এবং আহসানুল তৈয়ব জাকিরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী
আওয়ামী লীগ নেত্রী লিপির প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি সহ ৪ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। আজ ৯টি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে পাঠানো হয় অন্য ৩টি বিমানবন্দরে। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম, 4টি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। রাজধানীর মিরপুরে ৩ শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৪-এর একটি দল তাদের গ্রেফতার করে। দুপুর 12টার দিকে র্যাব ৪-এর সদর দপ্তর সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, এসব সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। গ্রেফতার হলেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। এরা সবাই 4 স্টার গ্রুপের সদস্য। নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিল তাদের। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে মারা গেছেন। এই বিষয়ে ফুলবাড়ি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বিজিবি। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা এলাকার বাবুল মণ্ডলের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, 15 বিজিবি ব্যাটালিয়ন সদস্য নাসিম উদ্দিন ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট ক্যাম্পে বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আচমকা গুলির শব্দ শুনে সহকর্মীরা এসে দেখেন সৈনিক নাসিম বুকে গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফুলবাড়ি থানার অফিস ইনচার্জ মাহমুদ হাসান নাইম। ছড়া সম্রাট খ্যাতি অর্জন করা 21শে পদক পাওয়া কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া মারা গেছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 3 মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিশু সাহিত্যের আঙিনায় ছড়া ছন্দে ছড়িয়ে দিয়েছেন হাসি প্রজন্মের পর প্রজন্ম। সেই মানুষটি সুকুমার বড়ুয়া। পাগলা ঘোড়া, চিচিং ফাঁক সহ ছড়ার ভুবনে অমলিন স্বাক্ষর রেখে গেছেন তিনি। 1970 সালে তার প্রথম বই প্রকাশিত হয় পাগলা ঘোড়া। প্রায় 6 দশক ধরে বাংলা ছড়া সাহিত্যে অবদান রাখা সুকুমার 2017 সালে 21শে পদক পান। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পদকে ভূষিত হন। অনেক চিকিৎসা করছে, ভালো হয় না। আর তো এই বিনা জুড়িতে হাসা হবে না, আমার বাবা নেই। সুকুমার বড়ুয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 2 সপ্তাহ আগেও চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। আমাকে সব সময় বলতো যে ওনার ছড়া সব সময় যেন আমি পাঠ করি। দাদু হারিয়ে গেছে, কিন্তু দাদুর কবিতাগুলো, দাদুর স্মৃতিগুলো রয়ে গেছে। সুকুমার বড়ুয়ার প্রয়াণে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তার শৈশবের বন্ধুরা। খুব খারাপ লাগতেছে, এই আন্ধার হয়ে গেছে। আমার কি যে খারাপ লাগতেছে, আমি মনে করছি আমি যদি আরো কিছুদিন সেবা করতে পারতাম। সুকুমার বড়ুয়া 1938 সালের 5ই জানুয়ারি রাউজানের বিনাজুরিতে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে তার আগমনী দিনেই নিজ বাড়িতে হবে শেষকৃত্য। ডিবিসি নিউজ ডেস্ক।